এত কষ্ট বুকে চেপে যে দলটি চলছিল, সেই দলটিও জনগণের কষ্টে কখনো চুপ থাকেনি, ঘুমিয়ে পড়েনি। এই 15.5 বছর যেখানেই মানুষের দুঃখ দুর্দশা, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং আনন্যাচারাল ডেথ যত জায়গায় হয়েছে, সবার আগে যে সংগঠন দৌড়ে গিয়ে দাঁড়িয়েছে, এমনকি সরকারের আগে, তার নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমরা কোনোদিন বলতাম না আমরা রিলিফ নিয়ে এসেছি, আমরা বলতাম আপনাদের জন্য সামান্য উপহার সামগ্রী নিয়ে এসেছি। আমরা এটা বলতাম না যে আপনাদের দুঃখ দুর্দশা সব দূর করতে পারবো, আমরা বলতাম যে আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের দুঃখের অংশীদার হতে এসেছি। আমরা এই চেষ্টা করেছি এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। মনে রাখবেন, দিন শেষে ওই মানুষগুলোর কাছে, সবার কাছে আপনাকে আমাকে যেতে হবে। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এ যেন আরেক বাংলাদেশ। সেই মেহেন্দিগঞ্জে আল্লাহ তাআলা আমার জীবনের প্রথম এখানে আমাকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই আশাটা আমরা সবাই জানি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগামী 12ই ফেব্রুয়ারি আর 4টা দিন আমাদের হাতে মূলত আছে। প্রচারণার জন্য আছে 3 দিন। এই সময়ের ভিতরে 2 দিন আছে, মাঝখানে প্রস্তুতি করব। এই সময়ের ভিতরেই বাংলাদেশের জনগণ তারা তাদের সিদ্ধান্ত নিবেন যে আগামীর বাংলাদেশটা কেমন হবে। 1947 সালে এই ভূখণ্ডটি প্রথম পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। 23 বছর পূর্ব পাকিস্তান ছিল অখণ্ড পাকিস্তানের অংশ। সেই সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য এবং ব্যবধান তৈরি হয়েছিল, যে বঞ্চনা তৈরি হয়েছিল, তারই বিস্ফোরণ ঘটেছিল 70-এর নির্বাচনে। 70-এর নির্বাচন হওয়ার পরে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়ার কারণে একটা যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধের মধ্য দিয়ে একই ভূখণ্ড আবার নতুন করে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এই বাংলাদেশের জনগণকে বলা হয়েছিল, যদি আমরা নিজেদেরকে শাসন করার সুযোগ পাই, তাহলে আমরা এই দেশকে ইবনে বতুতা যে দেশ এসে দেখে গেছে সেই দেশে পরিণত করব। অর্থাৎ দেশটি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা, চতুর্দিকে মানুষ শান্তিতে বসবাস করবে, নিরাপত্তা এখানে শতভাগ নিশ্চিত হবে, মানুষ কাজ পাবে, উন্নয়নের অংশীদার হবে, সমাজের সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আর কোনো বৈষম্য থাকবে না। কিন্তু না, বাংলাদেশ হওয়ার পর 4 বছরের মতো আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার। কি করেছে কি করে নাই, তখন যারা বিবেকবান ছিলেন, যারা জীবন্ত সাক্ষী ছিলেন, এখন যারা বেঁচে আছেন, তারা এটা ভালো করেই জানেন। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ। ব্যাংক ডাকাতি, বড় নেতার ছেলেরা পর্যন্ত ব্যাংক ডাকাতিতে লেগে গেল। মা বোনরা ইজ্জত নিয়ে ঘর থেকে বের হয়ে আবার ফিরতে পারবে, তার কোনো নিশ্চয়তা ছিল না। রিলিফ আসলো বিপন্ন বাংলাদেশের অসহায় মানুষের জন্যে, সেই রিলিফ বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পারল না, তার আগেই বিক্রি হয়ে গেল। 74-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, তাদের দাফন করার মতো সরকারের কোনো সময় ছিল না। জনগণ যেভাবে পেরেছে সেই বেওয়ারিশ লাশদেরকে দাফন করেছে। ঢাকায় আঞ্জুমানে মুফিদুল ইসলাম এই দায়িত্ব পালন করেছে। শুধু মুফিদুল ইসলামে কয়েক হাজার নয়, লক্ষ লাশ তারা দাফন করেছে। এমন একটি বাংলাদেশ তখন আমরা পেয়েছিলাম। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন,
কিন্তু একাত তিনি বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। এরপরের পর্ব শুরু হলো। 3 বার সংক্ষিপ্ত ক্ষমতার হাত বদল হয়ে জিয়াউর রহমান সাহেব আসলেন, তিনি দেশ চালালেন, তাকেও নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। যেভাবে শেখ মুজিবুর সাহেব নিলেন সপরিবারে, ব্যতিক্রম শুধু এতটা যে তার পরিবারের অন্যান্য সদস্যদের কোনো ক্ষতি সাধন না করে তাকে খুন করা হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, আবার বাংলাদেশ অস্থির হয়ে উঠল। কিছুদিন এইরকম চলল। সাত্তার সাহেব আসলেন, সামাল দিতে পারলেন না। তার হাত থেকে দায়িত্ব ফসকে অন্যের হাতে চলে গেল এবং সেটা আইনসঙ্গত জায়গায় যায়নি, অন্য জায়গায় চলে গেল। 9 বছর তিনি শাসন করেছেন। তিনিও যা দিয়েছেন দেশবাসী তার সাক্ষী। তবে সেই সময় দুটা জিনিস খুব মারাত্মক আকার ধারণ করেছিল। একটা হচ্ছে তিনি নির্বাচনের জান কবজ করেছিলেন। তখনকার একটা স্লোগান ছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। দুর্নীতিকে তিনি বাজারজাত করেছিলেন, জাতীয়করণ করেছিলেন। সেই যে দুর্নীতির মহা উৎসব, জাতীয় সত্তা ফিরে পেল, তা আর থামল না। এখন পর্যন্ত এটা চলছে। উৎপাত সকল যুগেই ছিল, কিন্তু 15.5 বছরটা ছিল খুবই খারাপ সময় বাংলাদেশের জন্য। এই সময় বাংলাদেশের ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, শেয়ার মার্কেট লুট হয়েছে। মেগা প্রজেক্টের নামে জনগণের টাকা লুট হয়েছে। শুধু বাংলাদেশ ব্যাংকের বৈধ হিসাব মতে বিদেশে 15.5 বছরে তৎকালীন সরকারের লোকেরা পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা, যেটা বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের 4টা বাজেটের সমান। কত টাকা বিদেশে পাচার হয়েছে চিন্তা করেন। আর পাচার করতে পারে নাই সেই টাকা মাটির নিচে কলসিতে বিছানায় কত যে আছে আল্লাহ ভালো জানে। বাংলাদেশ জামাতে ইসলামী এই দেশের বুকে যদি বিবেক দিয়ে চিন্তা করা হয় তাইলে সবচেয়ে বড় মজলুম দল। যেই দলের এক এক করে 11 জন নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে। এটা বিচারিক হত্যাকাণ্ড। একজন যিনি বেঁচে ছিলেন এটিএম আজহারুল ইসলাম সাহেব, 5 আগস্টের পরে বর্তমানে কোনো দলের সরকার নাই, এখন একটা দল নিরপেক্ষ সরকার দেশ চালাচ্ছে। এই সময় আদালত যার ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তাকে মুক্তই শুধু ঘোষণা করা হয় নাই, আদালত বলেছে তার বিরুদ্ধে যে সমস্ত সাক্ষী আনা হয়েছে একটাও বিশ্বাসযোগ্য সাক্ষী নাই। যে অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ দিতে সক্ষম হয় নাই রাষ্ট্রপক্ষ। সেই অবস্থায় তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে বুঝুন বাকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অথবা জেলে রেখে যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে। এই বৃহত্তর বরিশালের অহংকার সারা বাংলাদেশের অহংকার, সারা বিশ্বব্যাপী মানুষ যাকে ভালোবাসে। বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ড এইরূপ ছিল। আমাদের হাজার কর্মীকে আমরা হারিয়েছি, তাদেরকে বিচারের মুখোমুখি পর্যন্ত করা হয়নি। এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। 5,000 সহকর্মী জীবনের তরে পঙ্গু হয়ে গেছে। কার 2 চোখ নাই, কার 1 চোখ নাই, কার হাত নাই, কার পাও নাই, কেউ মেরুদণ্ড আঘাত পেয়ে এখন প্যারালাইজড হয়ে বিছনায় পড়ে আছে। আমাদের অফিসগুলো 13.5 বছরে একটানা বন্ধ করে রাখা হয়েছিল। আমাদেরকে খুলতে দেওয়া হয়নি, 1 মিনিটের জন্য অফিসে যেতে পারিনি, কোনো অফিসে না। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে শাখা অফিস সবগুলার একই অবস্থা। আমাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হলো অন্যায়ভাবে, প্রতীক কেড়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের সংগঠনটাকেই নিষিদ্ধ করে দিল। শুধু আমরা না, ইসলামী ছাত্র শিবির সহ যত সংগঠন আমাদেরকে ভালোবাসে সবগুলা নিষিদ্ধ। এ ঘটনা ঘটেছে 24-এর 1 আগস্ট। 5 আগস্ট স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ,
এরপরে দেখেন একমাত্র দল যাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বোলডোজার দিয়ে ভেঙে ছাই করে ফেলা হয়েছে, হাজার হাজার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল, লক্ষ লক্ষ সহকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে কার্যত গোটা বাংলাদেশকেই জেলে পরিণত করা হয়েছিল। এত কষ্ট বুকে চেপে যে দলটি চলছিল, সেই দলটিও জনগণের কষ্টে কখনো চুপ থাকেনি, ঘুমিয়ে পড়েনি। এই 15.5 বছর যেখানেই মানুষের দুঃখ দুর্দশা, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং আনন্যাচারাল ডেথ যত জায়গায় হয়েছে, সবার আগে যে সংগঠন দৌড়ে গিয়ে দাঁড়িয়েছে, এমনকি সরকারের আগে, তার নাম বাংলাদেশ জামাত ইসলাম। এই বরিশালের মানুষের সাক্ষী। 22 সালে বন্যার সময় সারা বাংলাদেশ আক্রান্ত হয়েছে, আপনারাও আক্রান্ত হয়েছে। আমাদের সামর্থ্য, সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। কোনো জায়গায় আমরা চোখ বন্ধ করে থাকিনি। আমাদের হাতে অঢেল সম্পদ ছিল না, কিন্তু আমাদের বুকের ভিতরে সারা বাংলাদেশ ছিল। আমরা হৃদয় দিয়ে বাংলাদেশকে অনুভব করতাম। আমরা যখন যেতাম, বিভিন্ন জায়গায় লোকেরা বলতো, এত কষ্টের মধ্যে আপনারা আছেন, আবার সেই আপনারাই আসলেন সবার আগে। অনেক লোক কেঁদেও দিত। আমরা গিয়ে বলতাম যে দেখেন, কোনো দয়া দাক্ষিণ্য করার জন্য এখানে আসিনি, এটি মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব, আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। আমরা কোনোদিন বলতাম না আমরা রিলিফ নিয়ে এসেছি, আমরা বলতাম আপনাদের জন্য সামান্য উপহার সামগ্রী নিয়ে এসেছি। আমরা এটা বলতাম না যে আপনাদের দুঃখ দুর্দশা সব দূর করতে পারবো, আমরা বলতাম যে আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের দুঃখের অংশীদার হতে এসেছি। আমরা এই চেষ্টা করেছি। সেই সংগঠন 5 তারিখ যখন আল্লাহ তাআলা একটা পরিবর্তন দিলেন, সবার আগে আমরাই ঘোষণা করলাম, দলের পক্ষ থেকে আমরা কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম, হ্যাঁ, শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষগুলো তাদের ন্যায্য বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার আছে। আপনারা যদি বিচার প্রার্থী হন, আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। কিন্তু সাবধান, মামলা রুজু করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম মামলায় অন্তর্ভুক্ত করা যাবে না। শতভাগ নিশ্চিত না হয়ে একটা মানুষের নাম লেখা যাবে না। সারা বাংলাদেশে আমরা হাজার হাজার মামলা করি নাই। এত মামলা করলে কিয়ামত এসে যাবে, কিন্তু বিচার শেষ হবে না। আমাদের মামলায় আপনারা শুনে অবাক হবেন, 8টা মামলা আছে দেশে, আসামি মাত্র 1 জন করে। আমরা দ্বিতীয় লোক খুঁজে পাই নাই, তার নাম সেখানে লিখবো কেন? কিন্তু এখানেই আমরা দেখলাম আশ্চর্য হয়ে, কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে। এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। মনে রাখবেন, দিন শেষে ওই মানুষগুলোর কাছে, সবার কাছে আপনাকে আমাকে যেতে হবে। যদি আপনি রাজনীতি করেন, আপনি জনগণকে উপেক্ষা করে চলতে পারবেন না। তো যে জনগণকে আপনি বিভিন্নভাবে কষ্ট দিবেন, সেই জনগণ আপনাকে কোন দৃষ্টিতে দেখবে, এটা অবশ্যই জনগণ বাছবিচার করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা তো আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু চাঁদাবাজি করা যেহেতু হারাম, আমাদের একটা লোকও কোথাও কোনো চাঁদাবাজি করে নাই। আমরা হারামের উপরে হাত রাখবো না, আমরা কোনো স্ট্যান্ড দখল করব না, করি নাই। মামলা বাণিজ্যের কথা বলেছি, আমরা করি নাই। আমরা কি করেছি? আমরা মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হিসাবে আমরা 6 তারিখ থেকে 15 দিন টানা আমাদের সমস্ত কর্মীরা সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছে। দিন নেই, রাত নেই, বৃষ্টি ভেজা, রোদে শুকানো, মশার কামড়, মাছি ভনবন, এগুলাকে পাত্তা না দিয়ে মানুষের জীবন, সম্পদ, ইজ্জতের প্রতি সম্মান দেখিয়ে আমাদের লক্ষ লক্ষ ভলান্টিয়ার টানা 15 দিন এই দায়িত্ব পালন করেছে। আলহামদুলিল্লাহ। আমরা মসজিদ থেকে শুরু করে সকল ধর্মের প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিয়েছি, কোনো দুষ্ট লোক যাতে দেশের পরিস্থিতি খারাপ করতে না পারে, অবনতি ঘটানোর দ্বারা।
আমরা থাকলাম এইদিকে পড়ে আর একদল লেগে গেল নিজেদের কিসমত বানাতে। কি রে ভাই, এর নাম রাজনীতি? এটা তো দুর্বৃত্তপনা। রাজনীতি হবে নীতির রাজা, মানুষের কল্যাণ